হ্যালো বন্ধুরা। আম, আমি এই ভিডিওটা করছি এখন এই ডিজিটাল যুগে স্মার্টফোনে অনলাইনে ক্লাস হয়ে সবার এমন হয়ে গেছে এখন ফোন থেকে কেউ ডিটাচ থাকতে পারছে না, তো বই নিয়ে কেউ বসতেই চায় না। এবার অনেকে আছে যারা বই নিয়ে বসতে ইচ্ছা করে না, পড়াশোনা করতে চায় না, তাদের জন্য এই ভিডিওগুলো করছি। আমি শুধু জাস্ট বইয়ে কি লেখা আছে, স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের বইটা, এই বইটা পুরো রিডিং, জাস্ট রিডিং পড়বো, পড়ে পড়ে ভিডিওগুলো আপলোড করব তাদের জন্য যাদের বই রিডিং পড়তে ইচ্ছে করে না। এই ভিডিওগুলো আমি তাদের জন্য করছি, তারা কানে হেডফোন লাগিয়ে শুনবে। একদম প্রথম অধ্যায় থেকে শুরু করছি, আমি পুরো বইটার ভিডিও আপলোড করব। ইতিহাস, প্রথম অধ্যায়, ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক, ভারতবর্ষ নামকরণ। আমাদের পরম প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ বিশ্বের এক প্রাচীনতম দেশ। প্রাচীন সাহিত্য, রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণে এই পবিত্র ভূমির উল্লেখ আছে। বলা হয় যে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন। তার নাম থেকে এই দেশের নাম হয় ভারতবর্ষ। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে যে দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। এখানে ভরতের সন্তানেরা ভারতী ভরতের সন্তানেরা বাস করে। আধুনিক ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মা বলেন যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ভরত সন্ততি বা ভরতের উত্তর পুরুষ। বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত। এই নামটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল এবং সিন্ধু নদের নাম অনুসারেই তারা দেশটির নামকরণ করে। প্রাচীন পার্সিকরা সিন্ধুকে উচ্চারণ করত হিন্দু বলে। এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় হিন্দু এবং কালক্রমে এ দেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করত ইন্দুস বলে। প্রাচীন এই ইন্দুস থেকেই আধুনিক ইন্ডিয়া নামের উৎপত্তি। ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। প্রত্যেক দেশের ইতিহাসের গতি প্রকৃতি বহুল পরিমাণে সেই দেশের ভৌগোলিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাচীন মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। প্রাচীন সুমের ও মেসোপটেমিয়া সভ্যতায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অসীম। পর্বত সংকুল পরিবেশের জন্য প্রাচীন গ্রিসে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র গড়ে ওঠে এবং গ্রিস দেশ সমুদ্র বেষ্টিত হওয়ায় তার অধিবাসীরা সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ বিস্তারে তৎপর হয়। পরবর্তীকালে ইংল্যান্ডের পৃথিবীব্যাপী সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের মূলেও ছিল তার ভৌগোলিক পরিবেশের প্রভাব। ফরাসি দার্শনিক বোডিন মন্তব্য করেছেন যে ভূগোল ও আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। বলা বাহুল্য ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভারতের প্রাকৃতিক পরিবেশ, বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারতবর্ষ এক অসাধারণ দেশ। ইউরোপ থেকে রাশিয়াকে বাদ দিলে যে আয়তন হয়
প্রাচীন ভারতবর্ষ তার চেয়েও আয়তনে বড়। ভারতের ভূপ্রকৃতিও মহাদেশের মতো বৈচিত্র্যময়। মাউন্ট এভারেস্টের মতো সুউচ্চ গিরিশৃঙ্গ, চেরাপুঞ্জির মতো বাড়িপাতযুক্ত অঞ্চল, রাজস্থানের মতো দিগন্ত বিস্তৃত মরুভূমি, দণ্ডকারণ্যের মতো গহন অরণ্য এবং সিন্ধু গঙ্গা বিধৌত অঞ্চলের মতো উর্বর সমভূমি সবই ভারতে বিদ্যমান। ভারতীয় জনগোষ্ঠীতেও বহু জাতির মিশ্রণ লক্ষ্য করা যায়। মহাদেশ সুলভ এই বিশালতা, প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করে পণ্ডিতরা ভারতবর্ষকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ আখ্যা দিয়েছেন। প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিভিন্নতা বিচার করে পণ্ডিতরা ভারতকে মোট 5টি ভাগে বিভক্ত করেছেন। উত্তরের পার্বত্য অঞ্চল, সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল, মধ্য ভারতের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, সুদূর দাক্ষিণাত্য। উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয় সংলগ্ন কাশ্মীর, কাংড়া, নেপাল, সিকিম, ভুটান প্রভৃতি রাজ্য এই অঞ্চলের অন্তর্ভুক্ত। সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল হিমালয় থেকে উৎপন্ন সিন্ধু গঙ্গা যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত এবং প্রাকৃতিক সম্পদে পূর্ণ এই অঞ্চলটি প্রাচীন ভারতের প্রাণকেন্দ্র হিসাবে চিহ্নিত। এই অঞ্চলেই প্রাচীন ভারতের বহু শক্তিশালী সাম্রাজ্য ও উন্নত সভ্যতার উন্মেষ হয়। মধ্য ভারতের মালভূমি সিন্ধু গঙ্গা যমুনা ও ব্রহ্মপুত্রের সমতল ভূমির দক্ষিণে এবং বিন্ধ্য ও সাতপুরা পর্বতের উত্তরে এই অঞ্চল অবস্থিত। দাক্ষিণাত্যের মালভূমি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের দক্ষিণে অবস্থিত এই সুবিশাল অঞ্চলের পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালার দণ্ডায়মান। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও তুঙ্গভদ্রা নদী এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। সুদূর দাক্ষিণাত্য কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি এই অঞ্চলটি সুদূর দাক্ষিণাত্য নামে পরিচিত। ভারতের জনগোষ্ঠী, যুগ যুগ ধরে ভারতের বুকে বহু জাতিগোষ্ঠীর আগমন হয়েছে। প্রাচীন ভারতের দ্রাবিড় জাতি সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তোলে। তারপর ধীরে ধীরে আর্য, পার্সিক, গ্রিক, শক, কুষাণ, হুন, গুর্জর, তুর্কি, আফগান, মঙ্গোল, আবিসিনীয় এবং পরবর্তীকালে পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় জাতি ভারতে আসে। এই সকল বিভিন্ন জাতির মিলন, সমন্বয় ও আদান প্রদানের মাধ্যমে বর্তমানে ভারতীয় মহাজাতি গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন জাতির মিলনভূমি ভারতবর্ষকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর, এথনোলজিক্যাল মিউজিয়াম। দেহের গঠন ও ভাষার বিভিন্নতা অনুসারে ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। এগুলি হলো নর্ডিক বা আর্য দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়, ব্রাকিসিফেলাস, ভূমধ্যসাগরীয় ও প্রোটো অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। ভারত ইতিহাসে প্রকৃতির অভাব যে কোনো দেশের ইতিহাসের ওপর সেই দেশের ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি সুস্পষ্ট। জনৈক ঐতিহাসিক ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোল ও কালপঞ্জিকে চন্দ্র ও সূর্য এবং ডানচক্ষু ও বামচক্ষু বলে মন্তব্য করেছেন। ভারতীয় ইতিহাস ও সভ্যতা এবং ভারতবাসীর জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গির ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি ব্যাপক। হিমালয়ের প্রভাব ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাসে নাগাধিরাজ হিমালয়ের গুরুত্ব ও প্রভাব অপরিসীম। ভারতের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে সম্প্রসারিত দুর্লগ্ন হিমালয় ও তার বিভিন্ন শাখা প্রশাখা এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। এর ফলে বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন ভারতে বিকশিত হয়েছে এক স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি। ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে গিরিরাজ
হিমালয়ের প্রভাব অপরিসীম। দুর্ভেদ্য হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে সদা জাগ্রত প্রহরীর মতো দণ্ডায়মান থেকে যুগ যুগ ধরে ভারতকে রক্ষা করেছে। তাই হিমালয় হলো ভারতের রক্ষাকর্তা। ভারতবর্ষের জলবায়ুর ওপরেও হিমালয়ের প্রভাব সুস্পষ্ট। উত্তর ও মধ্য এশিয়ার প্রচণ্ড শীতল বায়ুপ্রবাহকে প্রতিহত করে উত্তুঙ্গ হিমালয় উত্তর ভারতের জলবায়ুকে নাতিশীতোষ্ণ রেখেছে। এছাড়া আরব সাগর ও ভারত মহাসাগর থেকে প্রবাহিত গ্রীষ্মের জলপূর্ণ মৌসুমি বায়ু হিমালয়ের বুকে প্রতিহত হয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়। এর ফলে উত্তর ভারত সুজলা সুফলা ও শস্য শ্যামলা হয়ে ওঠে। ভারতের অধিকাংশ নদ নদীর উৎপত্তি স্থল হল হিমালয়। হিমালয়ের বরফ গলা জল সারা বছর ধরে নদীগুলোকে স্রোতস্বিনী এবং উত্তর ভারতের সমভূমিকে শস্য শ্যামল করে রাখে। নদীগুলির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ভারতের কৃষি ব্যবস্থা এবং ভারতের কৃষি অর্থনীতি বহুল পরিমাণে এই নদীগুলির উপর নির্ভরশীল। এই নদীগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র এবং পাটলিপুত্র, রাজগৃহ, বারাণসী প্রভৃতি শহর। ভারতীয় অর্থনীতির উন্নয়নে হিমালয়ের গুরুত্বকে অস্বীকার করা যায় না। হিমালয়ের বুকে জমে থাকা ভেষজ, বনজ, খনিজ ও প্রাণীজ সম্পদ ভারতীয় অর্থনীতিকে নানাভাবে পুষ্ট করেছে। ভারতের উত্তরে হিমালয় দুর্ভেদ্য প্রাচীরের মতো অবস্থান করলেও ভারতবাসীকে কিন্তু বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়নি। উত্তর পশ্চিম সীমান্তের খাইবার, বোলান, গোমাল, কারাকোরাম প্রভৃতি গিরিপথ দিয়ে যুগ যুগ ধরে গ্রিক, শক, কুষাণ, হুন, তুর্কি প্রভৃতি বিদেশিরা যেমন ভারতে এসেছে, তেমনি এ পথেই ভারতবাসী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছে। বিদেশিদের আগমনে ভারতীয় রাজনীতি ও সাংস্কৃতিক ইতিহাসের ধারা নানাভাবে প্রবাহিত হয়েছে। দেবাত্মা হিমালয় হল ভারতীয় ধর্ম, সভ্যতা ও সংস্কৃতির প্রতীক। ভারতবাসীর ধর্মজীবনে হিমালয়ের দান প্রচুর। হিমালয়ের নির্জন গিরিগুহাগুলি যুগ যুগ ধরে সাধক ও সত্য সন্ধানীদের সাধন পীঠ হিসাবে সমাদৃত। এইসব কারণে ভারতকে হিমালয়ের দান বললে অত্যুক্তি হবে না। বিন্ধ্যের প্রভাব ভারতের মধ্যভাগের দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতকে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এই দুভাগে বিভক্ত করেছে। প্রাচীনকালে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ সুগম না হওয়ায় দাক্ষিণাত্যে এক স্বতন্ত্র সংস্কৃতি গড়ে ওঠে। বিন্ধ্যের অবস্থিতি দুই অঞ্চলের রাজনৈতিক ঐক্যের পথেও অন্তরায় ছিল। যদিও দুই অঞ্চলের কোনো কোনো নৃপতি অন্য অঞ্চলে রাজ্য বিস্তারে সক্ষম হয়েছিলেন, এইভাবে ধীরে ধীরে দুই অঞ্চলের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে এবং আর্য ও অনার্য এই দুই সভ্যতার সমন্বয়ে গড়ে ওঠে ভারতীয় সভ্যতা। নদ নদীর প্রভাব ভারত ইতিহাসে নদ নদীর প্রভাব অপরিসীম। নদ নদীগুলো একদিকে যেমন সমতল ভূমিকে উর্বরতা দান করে শস্য শ্যামল করেছে, তেমনি অন্যদিকে নদী উপকূলবর্তী স্থানগুলিতেই গড়ে উঠেছে সভ্যতা, বাণিজ্য কেন্দ্র ও জনপদ। মিশরের নীলনদ বা মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো সিন্ধু নদের অববাহিকাতেই পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটে। প্রাচীন ভারতের নদীগুলি ছিল বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের মাধ্যম। উত্তর ভারতের নদী উপকূলেই গড়ে ওঠে হরিদ্বার, পাটলিপুত্র, প্রয়াগ, কনৌজ, এলাহাবাদ, হস্তিনাপুর, বারাণসী, দিল্লি, আগ্রা ও মথুরার মতো গুরুত্বপূর্ণ স্থান ও রাজনৈতিক কেন্দ্রস্থল।
দাক্ষিণাত্যের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও তুঙ্গভদ্রার স্থান গুরুত্বপূর্ণ। এইসব নদ নদীর অববাহিকা অঞ্চলই হল প্রাচীন ভারতীয় বহু রাষ্ট্রের উত্থান পতনের সাক্ষী এবং কারণ। নদ নদী বিধৌত উর্বর উপত্যকা দখলের জন্য ভারত ইতিহাসে বহু দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ সংগ্রামের সূচনা হয়েছে। দাক্ষিণাত্যে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উর্বরা রায়চুর দোয়াবের অধিকার নিয়ে পল্লব চালুক্য দ্বন্দ্ব এবং মধ্যযুগে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব অতি উল্লেখযোগ্য। মরুভূমির প্রভাব। সিন্ধু গঙ্গা শতদ্রু বিধৌত সমভূমি দক্ষিণেই রাজস্থান এবং পাকিস্তানের মরু অঞ্চল অবস্থিত। এর আয়তন প্রায় 2,69,000 বর্গ কিলোমিটার। বালি ও পাথরে গঠিত এই অঞ্চলে বৃষ্টিপাত অতি নগণ্য। এর ফলে পরিবেশ সহজ জীবন ধারণের প্রতিকূল। এখানে লোকবসতি ও স্বল্প। রুক্ষ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের ফলে এই অঞ্চলের মানুষ কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী ও স্বাধীন চেতা। সমুদ্রের প্রভাব। ভারতের 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়ায় ভারতের 3 দিকেই সীমান্ত বেশ সুরক্ষিত। এ দেশের দীর্ঘ উপকূল ভাগের অধিকাংশই সরল ও ঋজু হওয়ায় এখানে বেশি পোতাশ্রয় গড়ে ওঠেনি। এই কারণেই ভারতবাসী গ্রিক বা ইংরেজদের মতো সমুদ্রাশ্রয়ী জাতি হিসাবে গঠিত হয়নি। নৌবলে বলীয়ান না হলেও নৌবিদ্যায় ভারতবাসী পারদর্শী ছিল। অতি প্রাচীনকালেই চীন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল প্রভৃতি অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় এবং ভারতীয় রাজন্যবর্গ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ভারতীয় উপনিবেশ গড়ে তোলেন। পরবর্তীকালে ইউরোপীয় জাতিগুলি সমুদ্রপথে ভারতে প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে। ভারত ইতিহাসে এর প্রভাব ব্যাপক। ভারতবর্ষের আয়তন, বিশালতা এবং পাহাড় পর্বত, নদ নদী ও অরণ্যের অবস্থিতি ভারতের রাজনৈতিক ঐক্যের পথে প্রবল অন্তরায় ছিল। তেমনি এরই ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে পৃথক পৃথক জীবনযাত্রা প্রণালীর উদ্ভব হয়েছে। পর্বত, অরণ্য ও মরু অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু ও নির্ভীক। শিকার ও পশুপালন তাদের বৃত্তি। সমতল অঞ্চলের মানুষদের জীবন কৃষি ও শিল্প নির্ভর। সীমান্তবর্তী অঞ্চলের অধিবাসীরা রণনিপুণ ও দৃঢ়চেতা। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের অধিবাসীদের প্রধান বৃত্তি হল ব্যবসা, বাণিজ্য, মৎস্য শিকার। এইভাবে প্রাকৃতিক বৈচিত্র্য ভারতবাসীর চরিত্র, দৃষ্টিভঙ্গি, বৃত্তি ও জীবনযাত্রা প্রণালীকে প্রভাবিত করেছে। প্রথম অধ্যায়টা এর পরের ভিডিওতে কিছুটা বাকি আছে, পরের ভিডিওতে পোস্ট করছি। তোমরা অতি অবশ্যই ভালো করে মন দিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনবে। যাদের বই পড়তে একদম ইচ্ছে করে না তারা এগুলো কানে লাগিয়ে শুনো। আশা করি তোমাদের হেল্প হবে।